বাঙালির সব পছন্দের রেসিপির মধ্যে লাউ চিংড়ির নাম কিন্তু শীর্ষেই থাকে। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো আমার ছোট দিদি কিন্তু বেড়াতে এসেছিলো। ছোট দিদি মানে আমার মেজো বোন, আমি আমার মেজো বোনকে ছোট দিদি বলে ডাকি। তো ও কিন্তু এসে লাউ চিংড়ি খাওয়ার আবদার করেছিল, আর দিদি বেড়াতে এসে লাউ চিংড়ি খাওয়ার আবদার করেছে, আর সেটা যে রাখবো না এটা তো হতে পারে না। তো ঝটপট কিন্তু সেদিন লাউ চিংড়ি রান্না করে ফেলেছিলাম। আর কিভাবে আমি লাউ চিংড়িটা রান্না করি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। চিংড়ি রান্না করার জন্য আমি কিন্তু কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কা এবং দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, এবং সঙ্গে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু আমি বেশ মোটামুটি বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। সেটা কিন্তু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। তো আমার মনে হয় যে বাগদা চিংড়িটাই কিন্তু খেতে বেশ স্বাদ লাগে, গলদা চিংড়ি থেকে বাগদা চিংড়িটার স্বাদ কিন্তু অনেকটাই বেটার হয়। তো আমি দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু এখানে বেশ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। লাউ একেবারে কিন্তু যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও একবারে ধুয়ে রেখেছিলাম লাউয়ের সঙ্গে, আর সঙ্গে কিন্তু চুই ঝালটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু পরিমাণ মতো হলুদ এবং লবণটা দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু জিরে বাটা। তো আমি কিন্তু সামান্য পরিমাণ জিরে বাটা এখানে ইউজ করতেছি। লাউতে কিন্তু বেশি মশলা হলে একদমই ভালো লাগে না। জিরে বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। তো লাউটা কিন্তু একটু ভালো করে কষানো না হলে কিন্তু পরবর্তীতে দেখা যায় ভালো করে গলে না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে কিন্তু আর একটু কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে নিয়ে আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। লাউতে কিন্তু অনেকটাই জল গলে, সেইটা হিসাব করে তোমরা কিন্তু জলটা ইউজ করবা। অতিরিক্ত জল দিয়ে ফেললে কিন্তু তখন সেই জলটা কমাতে গিয়ে কিন্তু লাউটা একেবারেই গলে যাবে। তো এই জন্য কিন্তু লাউয়ের জলটা দেওয়ার সময় তোমরা একটু হিসাব করে দেবে, লাউয়ের জলটা যেন একদমই অতিরিক্ত বেশি না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে কিন্তু এমনি লাউটা অনেকটা সফট হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমি জলের পরিমাণটা একটু কম করেই দিয়ে নিয়েছি। পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে কিন্তু এবার তরকারিটাকে ঢেকে দিব। ঢেকে কিন্তু আমি বেশ খানিকক্ষণ জাল করে নিব। যখন পুরো তরকারিটা ভালোভাবে ফুটে উঠবে এবং তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি এটাকে ফোড়ন দিয়ে নিব। তো আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ দুইবার কিন্তু আমি এখানে ফোড়ন দিয়েছি। আসলে ফোড়ন বলতে আমি কিন্তু প্রথমবার কিন্তু এখানে কোনো ফোড়নের জন্য কোনো মশলা তেমন ইউজ করিনি, জিরা বা অন্য কোনো মশলা কিন্তু ইউজ করিনি। তো এই জন্য কিন্তু আমি সেকেন্ডবার এই টাইমে আমি ফোড়ন দিচ্ছি। আমি যেহেতু ফোড়নের জন্য রাঁধুনিটা ব্যবহার করব, আর রাঁধুনি যদি ফার্স্টেই ফোড়ন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রাঁধুনির যে সুন্দর একটা স্মেল আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি শেষে সামান্য পরিমাণ তেল দিয়ে এই পর্যায়ে কিন্তু ফোড়নটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু তেলের ভিতর সামান্য পরিমাণ রাঁধুনি দিয়ে নিয়েছি, আর রাঁধুনিটা যখন হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি তরকারিটা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে। এবার সামান্য পরিমাণ সময় একটু জাল করে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছ একেবারে আমার অসাধারণ লাউ চিংড়ি রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে।